আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? সরি আবির, আমি খুব টেনশনে ছিলাম, তাই এভাবে কথা বলে ফেলেছি। কি টেনশনে ছিলে তুমি? সেটা এক্ষুনি বলা যাবে না। কেন বলা যাবে না? বললাম না বলা যাবে না, সময় আসুক তারপর বলবো। তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ বলো? আমি কিছু লুকোচ্ছি না। আমি জানি তুমি কিছু একটা গোপন করছো, সেটা তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। প্লিজ বলো কি গোপন করছো, আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কিছুই গোপন করছি না, আর আমি মিলির সাথে পার্কে গিয়েছিলাম। শুনেছো তুমি? এবার ছাড়ো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিলির সাথে কোথাও যাওনি, কারণ মিলি তোমার অনেক আগেই বাড়ি থেকে বেরিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। আমি মিলির সাথে বাইরে দেখা করেছিলাম, আর সেখান থেকেই পার্কে গিয়েছিলাম। আর কত মিথ্যে কথা বলবে তুমি আমাকে? বলো কি হয়েছে তোমার, কেন মিথ্যে কথা বলছো? আমার কিছু হয়নি, আমি শুধু একটা বিষয় নিয়ে টেনশন করছিলাম। এর থেকে বেশি কিছু নয়। প্লিজ আমাকে এখন ছাড়ো, আমার ব্যথা লাগছে। আমি এখন কিচেনে যাব রান্না করতে। আমার প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য এখন কিচেনে যাওয়ার নাটক করছো? ঠিক আছে যাও, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি কিন্তু জেনেই ছাড়বো তুমি কি লুকোচ্ছ। তারপর আবির স্নেহার হাত ছেড়ে দিল। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর স্নেহা নিজের ভ্যানিটি ব্যাগটা কাবার্ডে রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। স্নেহা মুখ ধুতে ধুতে বলল, সরি আবির, আমি তোমাকে রাহুলের কথা এক্ষুনি বলতে পারবো না। যদি বলে দিই তাহলে মিলি এখান থেকে চলে যাবে, তখন আমি আর ওকে বাঁচাতে পারবো না। স্নেহা ফ্রেশ হয়ে বাইরে এসে টাওয়াল দিয়ে মুখ মুছিয়ে আবিরের সামনে দিয়ে কিচেনে চলে গেল রান্না করতে। আবিরের সন্দেহ হচ্ছে স্নেহা কি কিছু লুকাতে পারে। কেন লুকাচ্ছে তার কাছে? স্নেহা কি কোনো প্রবলেমে পড়েছে? আবির মনে মনে এসব ভাবতে লাগলো। ইন রাহুল ফার্ম হাউস, মিলি রাহুলকে নিয়ে রাহুলের ফার্ম হাউসে চলে আসলো আর রাহুলকে ওর রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। রাহুল, তুমি এখন রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। তোমাকে এত কষ্ট করতে হবে না মিলি বেবি, আমি পরে সব বানিয়ে নেব। তুমি এখন তোমার বাড়িতে যাও। তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে খুব টেনশন করছে নিশ্চয়ই। আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না রাহুল, আর তোমার হাতে এখন ব্যান্ডেজ করা। তুমি স্যুপ কি করে বানাবে? সে আমি কষ্ট করে হলেও বানিয়ে নেব, তুমি টেনশন করো না। তুমি এখন বাড়ি যাও। আমি এখন বাড়ি যাব না, আমি তোমার কিচেন যাচ্ছি তোমার জন্য স্যুপ বানাতে। বলেই কিচেনে চলে গেল আর স্যুপ বানিয়ে রাহুলের রুমে এসে রাহুলকে খাওয়াতে লাগলো। আমাকে যখন এতই ভালোবাসো তখন আমাকে বিশ্বাস করে নিজের করে নিচ্ছ না কেন? দেখো রাহুল, আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়ের আগে সেরকম কিছুই হবে না। তুমি আগে আমাকে বিয়ে করো, তারপর আমি তোমাকে নিজের করে নেব। তুমি তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে কি বাড়িতে আমাদের বিয়ের কথাটা তুলবো? রাহুলকে খাওয়াতে খাওয়াতে বলল, এখন আমি তোমাকে কি করে বিয়ে করব মিলি বেবি? আমার হাত তো কেটে গেছে। একবার আমার হাতটা সেরে যাক, তারপর আমি তোমাকে বিয়ে করব, কথা দিচ্ছি। আজ তোমার বৌদি যদি গুন্ডাদের নিয়ে এরকম নাটক না করতো, তাহলে তো আমাকে আমার হাত কাটতে হতো না। তাহলে আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে পারতাম। বৌদি যা করেছে তার জন্য বৌদিকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আজ থেকে বৌদিকে আমি ঘৃণা করি। আই জাস্ট হেট হিম। এভাবে বলো না মিলি, উনি যাই করুক না কেন, উনি তো তোমার বৌদি হন। তুমি তোমার বৌদিকে ক্ষমা করে দাও। তুমি বৌদির হয়ে কথা বলছো? ও তোমাকে গুন্ডাদের দিয়ে মার খাওয়ালো, তারপরও? উনি এটা কেন করছে আমি বুঝতে পারছি না। কেন করেছে? কারণ আমার মনে হয় তোমার বৌদি আমাকে খুব পছন্দ করে, তাই এসব কিছু করেছে তোমাকে আর আমাকে আলাদা করার জন্য, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। এসব তুমি কি বলছো রাহুল? এটা হতে পারে না। তুমি যাই বলো এটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন বিশ্বাস করতে পারছো না তুমি? কারণ বৌদি আবির দাদাকে ভালোবাসে। ওরা তো কলেজ থেকে একে অপরকে ভালোবাসে। সে তুমি যাই বলো মিলি বেবি, আমার মনে হয় তোমার বৌদি আর তোমার আবির দাদাকে ভালোবাসে না। উনি এখন আমার প্রতি ইন্টারেস্টেড, কারণ আমি তো খুব হ্যান্ডসাম দেখতে, তাই। কিন্তু আমার আবির দাদা তোমার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম দেখতে। আমার আবির দাদার প্রতি অনেক মেয়েরই পাগল, কিন্তু আবির দাদা কোনো মেয়েকেই পাত্তা দেয় না, তাই। কিন্তু আমার মনে হচ্ছে তোমার বৌদির তোমার দাদার মন থেকে উঠে গেছে, সেজন্য উনি আমাদের দুজনকে আলাদা করতে চান। না হলে উনি বারবার আমার নামে মিথ্যা কথা বলবেন কেন বলো তো? তুমি হয়তো ঠিক কথা বলছো রাহুল। যদি এটা সত্যি হয় তাহলে আবির দাদাকে তো সত্যিটা বলতেই হবে। তুমি কি ভাবছো মিলি? তোমার আবির দাদা এসব কথা বিশ্বাস করবে? উল্টে তোমার বৌদি আমাকেই ফাঁসিয়ে দেবে।
তুমি ঠিক কথা বলছো রাহুল। আবির দাদা বৌদিকে খুব বিশ্বাস করে, তাই আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। তুমি এসব নিয়ে তোমার বাড়িতে কিছু বলো না। আমি চাই না তোমার বাড়িতে কোনো ঝামেলা হোক। ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু বৌদিকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমি বৌদিকে ঘৃণা করি। ঠিক আছে মিলি বেবি, তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। ওকে, আমি চলে যাচ্ছি। টেক কেয়ার। ওকে, আমি নিজের খেয়াল রাখবো। তুমি এখন যাও। তারপর মিলি চলে গেল আর মিলি চলে যেতেই রাহুল হাসতে শুরু করলো। মিলি বেবি, কত বোকা তুমি। আমি একটু নাটক কি করলাম, তুমি তো তোমার বৌদিকে ভুল বুঝতে শুরু করলে। এবার আমি তোমার বৌদির থেকে তোমাকে আলাদা করে দেব, আর সুযোগ বুঝে তোমাকে ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। এদিকে স্নেহা কিচেনে মাটন রান্না করতে পেঁয়াজ আর মরিচ ছুরি দিয়ে কাটতে কাটতে অন্য মনস্কভাবে ভাবছিল। আজ আমি এত বড় একটা প্ল্যান করলাম, গুন্ডাদের নিয়ে নাটক করলাম রাহুলের মুখোশ খোলার জন্য, কিন্তু রাহুল শেষ মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিল, আমাকে আমার চালেই মাঠ করে দিল। এবার আমি কি করে মিলির কাছে রাহুলের সত্যিটা প্রমাণ করব? এসব ভাবতে ভাবতে স্নেহা খেয়াল করেনি যে ছুরিটা ওর আঙ্গুলের কাছে চলে এসেছে, আর হঠাৎ করে আঙ্গুলের কিছুটা কেটে রক্ত বেরিয়ে গেল। স্নেহা আহ বলে চিৎকার করে উঠল। আবির কিচেনের পাশ দিয়ে যাচ্ছিল, স্নেহার হাত কেটে গেছে দেখে সে দৌড়ে এসে স্নেহার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তারপর স্নেহার কাটা আঙ্গুলটা মুখে পুরে নিল আর চুষতে লাগলো। স্নেহা এসব দেখে অবাক হয়ে যাচ্ছে। 1 মিনিট পর আঙ্গুলটা মুখ থেকে বের করে আবির বলে উঠল, সুইটহার্ট, তুমি কি ঠিক আছো? তোমার বেশি ব্যথা করছে না তো? হ্যাঁ, আমি ঠিক আছি আবির, ডোন্ট ওয়ারি। কেন চিন্তা করব না আমি? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? ডোন্ট ওয়ারি, আমার তো কিছু হয়নি। যদি কিছু হয়ে যেত তাহলে? আর একটু বেশি কেটে গেলে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার, সেই ব্যাপারে কোনো ধারণা আছে? এতটা কেয়ারলেস তুমি কি করে হতে পারলে? সরি আবির, আমি ঠিক খেয়াল করিনি। খেয়াল করনি মানে কি? এত চিন্তা করছিলে তুমি যে খেয়াল করলে না ছুরিটা তোমার আঙ্গুলের কাছে চলে এসেছে? সেটা এক্ষুনি বলা যাবে না। বলা যাবে না মানে বলতেই হবে। কি এত চিন্তা করছিলে তুমি? বললাম তো বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে না। দাঁড়াও, তোমার চিন্তা করা আমি বের করছি। বলে স্নেহার হাত ধরে টানতে টানতে কিচেনের বাইরে বের করে আনলো। কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কিচেনে রান্না করতে হবে। এখন যদি কিচেনের দিকে এক পাও বাড়িয়েছো তাহলে তোমার পা ভেঙে রেখে দেব। তাহলে রান্না কে করবে শুনি? রান্না করার জন্য কাজের লোকেরা আছে, তুমি চলো আমার সঙ্গে। বলে স্নেহাকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। রুমে এসে স্নেহা আবিরকে বলল, আবির, তুমি একটু শান্ত হও। কি শুরু করেছো তুমি? বেশ করছি আমি, তুমি এক পাও নড়বে না, এই রুমেই থাকবে। আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। কথাটা বলে আবির ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে স্নেহাকে বিছানায় বসিয়ে দিয়ে আবির স্নেহার সামনে বসে ফার্স্ট এইড বক্স খুলে তুলার উপর স্যাবলন দিয়ে স্নেহার আঙ্গুলের কাটা জায়গায় স্যাবলন লাগিয়ে দিল। স্নেহা যন্ত্রণায় হালকা চিৎকার করে উঠল। খুব জ্বালা করছে তাই না? একটু সহ্য করো, পরে সব ঠিক হয়ে যাবে। তারপর ড্রেসিং করে দিল। তারপর আবির ফার্স্ট এইড বক্স বন্ধ করে চলে গেল। স্নেহা হঠাৎ আবিরের বাম হাতের দিকে খেয়াল করলো আর বলল, আবির, তোমার হাতও তো একটু কেটে গেছে। ওটা কিছু না, তোমার হাত থেকে ছুরিটা ফেলে দেওয়ার সময় তাতে লেগে একটু কেটে গেছে, সেটা সেরে যাবে। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। তোমার হাতে স্যাভলন লাগাতে হবে। চুপচাপ আমার কাছে এসো, আমি তোমাকে আদর করে স্যাভলন লাগিয়ে দিচ্ছি। না, তোমাকে স্যাভলন লাগাতে হবে না, আমি নিজেই লাগাতে পারি। ওকে? বেশি অ্যাটিটিউড দেখিও না, যা বলছি তাই করো। আমার কাছে এসো, না হলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আসছি। বলেই আবির স্নেহার কাছে এসে বসলো আর স্নেহা ফার্স্ট এড বক্স থেকে স্যাবলন তোলা বের করে আবিরের বাম হাতের আঙ্গুলে যত্ন করে স্যাবলন লাগিয়ে দিল। তারপর ড্রেসিং করে দিল। ঠিক আছে, স্যাভলন লাগানো আর ড্রেসিং করা শেষ। আমার এত যত্ন করছো তুমি, কিন্তু বলছো না কেন কিচেনে তুমি কি নিয়ে চিন্তা করছিলে যার জন্য তোমার হাতের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেল? কোনো সমস্যায় আছো তুমি, আমাকে বলো, আমি সব প্রবলেম দূর করে দেব। আমি এক্ষুনি তোমাকে কিছু বলতে পারবো না, প্লিজ। তুমি কি চিন্তা করছিলে সেটা আমি তোমার থেকে জেনেই ছাড়বো, আর তুমি এখন কিচেনের দিকে যাবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমাকে আরেকটু সময় দাও। আমি যদি তোমাকে রাহুলের ব্যাপারে কিছু বলি তাহলে তুমি রাহুলের অবস্থা খারাপ করে দেবে, আর তাতে মিলির সাথে তোমার অশান্তি শুরু হবে। যতক্ষণ না রাহুলের সত্যিটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তোমাকে কিছু বলতে পারবো না আবির। আর মিলির রুমে গিয়ে এক্ষুনি
মিলিকে বোঝাতে হবে যে রাহুল ওকে বোকা বানাচ্ছে। কথাটা বলে স্নেহা ফার্স্ট এড বক্স বন্ধ করে টেবিলের উপর রেখে দিয়ে মিলির রুমের দিকে চলে গেল। স্নেহা মিলির রুমে এসে ওকে দেখতে পেল না। তারপর হঠাৎ পেছন থেকে মিলিকে আসতে দেখলো। মিলি স্নেহাকে তার রুমে দেখে প্রচণ্ড রেগে গেল। তুমি আমার রুমে কি করছো বৌদি? কোন সাহসে এসেছো তুমি আমার রুমে? মিলি, আমি তোমাকে বোঝাতে এসেছি যে তখন রাহুল নিজের হাত কেটেছিল নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। রাহুল তোমাকে ভালোবাসে না। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। রাহুল আমাকে ভালোবাসে, সেটা প্রমাণ হয়ে যাওয়ার পরও তুমি এই কথা বলছো? তুমি তো এই কথা বলবেই, রাহুল যে আমাকে ভালোবাসে সেটা তো তোমার সহ্যই হচ্ছে না। মানে আমার কেন সহ্য হবে না রাহুল তোমাকে ভালোবাসলে? সেটা তোমার মনকে জিজ্ঞেস করো। ইউ ওয়ার জেলাস। তুমি আমাকে নিয়ে জেলাস ফিল করছো। রাহুল তোমাকে নয়, আমাকে ভালোবাসে, তাই। মিলি, এসব তুমি কি আবোল তাবোল কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার নয়, তোমার খারাপ হয়ে গেছে বৌদি। আমার আবির দাদা তোমাকে এত ভালোবাসে, আর তুমি আবির দাদাকে ছেড়ে আমার বয়ফ্রেন্ডের পেছনে পড়ে আছো। তোমার লজ্জা করলো না এটা করতে? মিলি, তুমি আর একটা কথা বললে আমি তোমাকে চড় মারতে বাধ্য হব। আমার গায়ে টাচ করে তো দেখাও, দেখো তখন আমি কি করে তোমার সত্যিটা বাড়ির সবাইকে বলে দিই। আমি শুধু আমার বর আবিরকেই ভালোবাসি, আর ওকেই সারা জীবন ভালোবাসবো। তোমার মুখে ঠিক ভালোবাসার কথাটা মানাচ্ছে না বৌদি। তুমি যদি আবির দাদাকে সত্যি ভালোবাসতে তাহলে আমাকে আর রাহুলকে এভাবে আলাদা করার চেষ্টাই করতে না। সেম অন বৌদি, সেম অন ইউ। সত্যি করে বলো, দিচ্ছ না কেন? আমার আবির দাদার থেকে তোমার মন উঠে গেছে? তুমি এখন রাহুলকে আমার থেকে আলাদা করতে চাও, রাহুলকে পাওয়ার জন্য না? দেখো মিলি, তুমি ভুল ভাবছো। আমি রাহুলের সাথে রিলেশন করতে চাই না। রাহুল তোমাকে ভালোবাসে না। তার থেকে যে তোমাকে ভালোবাসে তুমি তার হাত ধরো। মানে তুমি কার কথা বলছো? আমি জয়ের কথা বলছি। ওই ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। আমি দেখেছিলাম সেদিন জঙ্গলে তোমার জন্য কত চিন্তা করছিল। যখন ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখনও একবারও নিজের কথা ভাবছিল না, শুধু তোমার কথা ভাবছিল। জয় তোমাকে মন থেকে ভালোবাসে। ও রাহুলের মতো নয়। ও তোমাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেবে। ও তোমার যোগ্য জীবন সাথী হবে। তুমি জয়কে জেল থেকে বের করে নিয়ে আসো। চুপ করো তুমি। আমি জয়কে কোনো দিনও বিয়ে করবো না, আমি রাহুলকেই বিয়ে করবো। মিলির মা পাপিয়া চৌধুরী রুমে প্রবেশ করলো আর বলল, স্নেহা আর মিলি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? বাইরে থেকে শোনা যাচ্ছে। কাকি, আমি আর মিলি তো ঝগড়া করছি না। আপনি হয়তো ভুল শুনেছেন। না, আমি ঠিক শুনেছি স্নেহা। তোমরা দুইজন কিছু একটা নিয়ে ঝামেলা করছিলে আর আমাকে দেখে চুপ করে গেলে। বলো কি হয়েছে? কাকি, আমি তো বলছি কিছু হয়নি। আপনি ভুল শুনেছেন। মিলি, তুই বল কি হয়েছে? স্নেহার সাথে তোর খুব ভাব, তাহলে কি নিয়ে ঝগড়া করছিলি তোরা? দেখো মা, আমার এখন মুড ভালো নেই। তুমি এখন আমার রুম থেকে যাও তো। আমি এখন কিচ্ছু বলতে পারবো না, তুমি এখন যাও। না, আমি এখন কোথাও যাব না। তুই আগে বল কি হয়েছে। কিছু তো একটা লুকাচ্ছ তোমরা দুইজন মিলে, সেটা আমি ভালোই বুঝতে পারছি। বুঝতেই যখন পারছো তখন দাঁড়িয়ে আছো কেন? যাও আমার রুম থেকে। এই মিলি, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো আমার সাথে এভাবে কথা বলিস না। কি হয়েছে বল আমাকে। স্নেহা কি তোকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে তোকে? মা, তুমি জানো বৌদি আমাকে বলেছে রাহুলের সাথে হানসিকার রিলেশন আছে, কিন্তু আমরা যখন রাহুলের ফার্ম হাউসে যাই তখন সেখানে কোনো হানসিকা ছিল না। বৌদি আমাকে সব বানিয়ে বানিয়ে বলেছিল, শুধুমাত্র আমাকে আর রাহুলকে আলাদা করার জন্য। এইসব তুই কি বলছিস মিলি? রাহুল মানে তোর বয়ফ্রেন্ড এই কলকাতা শহরে এসেছে? হ্যাঁ এসেছে, শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। তাহলে স্নেহা তোদের আলাদা করার চেষ্টা কেন করবে? কারণ বৌদি এখন রাহুলের প্রতি ইন্টারেস্টেড, তাই। কাকি, বিশ্বাস করুন, রাহুল মিলিকে আমার ব্যাপারে ভুল বুঝিয়েছে। রাহুলের সাথে অনেক মেয়েদের রিলেশন আছে। রাহুল মেয়েদের ইউজ করে। রাহুল মিলিকে শুধু ইউজ করতে চায়। ও মিলিকে ভালোবাসে না। মিলি, স্নেহা এসব কি বলছে? মা, বৌদি সব মিথ্যে কথা বলছে। আসলে বৌদি রাহুলকে কেড়ে নিতে চায় আমার থেকে। মিলি যখন বলছে তখন ঠিকই বলছে। আমি আমার মেয়েকে বিশ্বাস করি। স্নেহা ওদের কথায় কষ্ট পেয়ে মিলির রুম থেকে বেরিয়ে গেল। ওদের জন্য এত কিছু করছে কিন্তু ওরাই বিশ্বাস করছে না। একটা বাইরের ছেলেকে বিশ্বাস করছে কিন্তু বাড়ির বউকে বিশ্বাস করছে না। মা, তুমি এই ব্যাপারে এখনই বাড়ি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমরা যদি এই ব্যাপারে কিছু বলি তাহলে বৌদির সব দোষ রাহুলের ওপরই চাপিয়ে দেবে। ঠিক আছে, আমি এখনই কিছু বলবো না।
কিছুক্ষণ পর আবির বাড়িতে কিছু লোক ডেকেছে পুরো বাড়িতে সিসিটিভি ফুটেজ ইনস্টল করার জন্য। তারা পুরো বাড়ির ভেতরে সব জায়গায় সিসিটিভি ইনস্টল করেছে, এমনকি কিচেনেও সিসিটিভি ইনস্টল করা হয়েছে। বাড়ির সবাই দাঁড়িয়ে দেখেছে সিসিটিভি ইনস্টল করতে। সেই লোকেরা আরমান চৌধুরীর আর আবিরের ল্যাপটপের সাথে সিসিটিভি ফুটেজ কানেক্ট করে দিয়েছে, যাতে যখনই দরকার হয় সিসিটিভি ফুটেজের ভিডিও ওরা চেক করতে পারবে। বাড়ির সবাই খুব নিশ্চিন্ত হয়েছে। এবার বিশেষ করে স্নেহা তো বেশি খুশি হয়েছে, আর মঞ্জুলিকা বেশ ঘাবড়ে আছে। ও বুঝে গেছে এখনই যদি কিছু করার চেষ্টা করে তাহলে ওরা ধরা পড়তে পারে। বিকেলের কিছুক্ষণ পরে স্নেহার রুমে দাঁড়িয়ে আছে বিষণ্ণ হয়ে। আবির রুমে প্রবেশ করে আর চুপচাপ কাবার থেকে নিজের জিনিস বের করে রুম থেকে চলে যাবে। তখন স্নেহা পেছন থেকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমার সাথে কথা বলছো না কেন? তোমার সাথে কথা বলা ছাড়া আমার অনেক কাজ আছে, আমি নিজের কাজে যাচ্ছি। আর তোমার যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে আমি যাই। লিসেন, আই এম সরি, আমি তখন তোমার সাথে খুব রুডলি বিহেভ করে ফেলেছি। এতে আশ্চর্য হওয়ার তো কিছুই নেই। প্লিজ আবির, আমাকে ভুল বুঝো না। নো, ইটস ডান। তুমি যদি সব কিছু আমাকে এক্ষুনি না বলো তাহলে এইভাবেই তুমি সারাদিন আমাকে এইভাবেই তোমার সাথে চুপচাপ পাবে। আর হ্যাঁ, নিচে আসো, মা তোমাকে খেতে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে। বলে আবির রুম ছেড়ে বেরিয়ে যায়। এই মিস্টারের কি হয়েছে, কেন বুঝতে পারছে না কিছু? ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলবে না তো আমিও কথা বলবো না। বলে স্নেহা নিচে চলে আসে খেতে। আবির বাইরে চলে যায় একটা ইম্পর্টেন্ট কাজে। আবির রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে যাচ্ছিল, স্নেহাকে লুকোচ্ছে সেটা ভাবতে ভাবতে। স্নেহার এভাবে সবকিছু লুকিয়ে রাখা আবিরের মোটেও ভালো লাগছে না। তখনই একটা গাড়ির সাথে হঠাৎই আবিরের গাড়ির ধাক্কা লেগে যায়। আবির চমকে যায়। সামনের গাড়ি থেকে একটা ছেলে রেগে বলে উঠল, হোয়াট রাবিশ, কে ধাক্কা দিল আমার গাড়িতে? ছেলেটি আর কেউ না, রাহুল। রাহুল খুব রেগে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। আবির ড্রাইভিং সিটে বসে সামনে তাকিয়ে দেখে ছেলেটি ওর গাড়ির সামনে দাঁড়িয়েছে। এই মিস্টার, আপনি কে? আর আমার গাড়িতে ধাক্কা দিলেন কেন? আবির গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর রাহুলের সামনে এগিয়ে আসে। আবির রাহুলকে চেনে না যে এই মিলির বয়ফ্রেন্ড। সরি, আমার জন্য আপনার গাড়িতে ড্যামেজ হলো। নাও ইটস মাই। হেই মিস্টার, আপনি জানেন আমার এই গাড়ির দাম কত? আমার বাবা এটা প্যারিস থেকে আমার জন্য নিয়ে এসেছিল। এখন এটার ভরপাই কে করবে? বলুন কত টাকা দিতে হবে এটার ভরপাইয়ের জন্য? 30,000 টাকা দিন। হোয়াট? হ্যাঁ, আমার এই দামি গাড়ির ড্যামেজ করার জন্য 30,000 টাকা দিন। লিসেন, আমি এখন খুব বিজি আছি, তাই এর জবাব দিলাম না। না হলে আমার সাথে এমন বিহেভ করার শাস্তি তোকে দিতাম। রাহুল মেকি হাসে। আবির পকেট থেকে ওয়ালেট বের করে 30,000 টাকা রাহুলের হাতে ধরিয়ে দেয় রেগে, আর ঝামেলা বিদায় করে। তারপর গাড়িতে উঠে বেরিয়ে যায় সেখান থেকে। রাহুল রাস্তায় দাঁড়িয়ে থেকে বাঁকা হেসে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় নিজের ফার্ম হাউসের দিকে। এদিকে রাহুল ফার্ম হাউসে ফেরার খানিকক্ষণ পর রাহুল ফার্ম হাউস থেকে বেরিয়ে এসে তোর ফার্ম হাউসেরই কাছের একটা বড় শপে আসলো একটা এক্সপেন্সিভ ব্রেসলেট কিনতে। আঙ্কেল, আমার একটা খুব এক্সপেন্সিভ ব্রেসলেট দেখান তো। ওকে। আবিরের টাকা থেকে কিছু টাকা নিয়ে রাহুল ব্রেসলেট কিনতে এসেছে। শপকিপার রাহুলকে বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর ব্রেসলেট দেখাতে লাগলো। রাহুল একটা ব্রেসলেট চয়েস করে হাতে পরে দেখছে, তখন একটা খুব সুন্দর মেয়ে শপে প্রবেশ করলো। মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে, সুন্দর ঘন কালো কোকড়া চুলগুলো আরও আকর্ষণীয় করে তুলছে মেয়েটাকে। মেয়েটার নাম নিশা, বয়স 20 বছর। আঙ্কেল, কিছু লেটেস্ট ডিজাইনের ইয়াররিং দেখান না। তখনই রাহুলের নজর পড়ল নিশার দিকে। নিশাকে দেখে রাহুলের নজর আটকে গেছে। রাহুল নিশাকে পা থেকে মাথা অবধি নোংরা নজরে দেখছে। ইয়েস ম্যাম, এখনই দেখাচ্ছি। শপকিপার ইয়ারিং বের করতে লাগলো। নিশা হাসি মুখে শপের অন্যান্য জিনিস দেখছে, কিন্তু জানেই না ওর দিকে কেউ এক নজরে তাকিয়ে আছে। নিশা দেখতে দেখতে হঠাৎ পাশের রাহুলের দিকে তাকালো। নিশা দেখলো রাহুল তার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। নিশা একটু আনকমফোর্টেবল ফিল করলো। তখনই শপকিপার ইয়ারিং দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েটাকে আমার চাই। নিশা বেছে বেছে ইয়ারিং কানে দিয়ে দিয়ে দেখছে কোনটা ভালো লাগে। হঠাৎ রাহুল এগিয়ে এসে একটা ইয়ারিং নিশার কানে ধরে বলল, এইটা আপনাকে ভীষণ সুন্দর লাগবে। নিশা কিছুটা অবাক হয়ে রাহুলের দিকে তাকালো। নো, ইটস ওকে, এটা আমার লাগবে না। রাহুলের দিকে তাকিয়ে কিছুটা রেগে, আঙ্কেল আপনি ওই ইয়াররিংটা প্যাক করে দিন। রাহুলও রেগে ইয়ারিংটা রেখে দিল আর মনে মনে বলল, আমাকে মানা করলো? আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে মানা করেনি, আর এই মেয়েটার এত বড় সাহস! একে তো শিক্ষা দিয়েই ছাড়বো।
নাইট ক্লাবে এসে বিপদে পড়ল মিলি। স্নেহা ক্লাবে আসলো রাহুলের হাত থেকে মিলিকে বাঁচাতে। শপকিপার নিশাকে ইয়াররিংটা প্যাক করে দিল। নিশা ইয়াররিংয়ের শপিং ব্যাগ নিয়ে টাকা মিটিয়ে বেরিয়ে আসলো। রাহুলও ব্রেসলেটের টাকা দিয়ে জলদি বেরিয়ে আসলো। নিশার পিছু করতে করতে নিশার গাড়ির কাছে আসলো। নিশার ড্রাইভিং সিটের পাশে ইয়াররিংয়ের ব্যাগ রাখতে লাগলো। তখনই রাহুল পকেট থেকে একটা অজ্ঞান করার ইঞ্জেকশন বের করলো। ভাগ্যিস আমি ওইসব জেদি আর সেলফ রেসপেক্ট মেয়েদের নিয়ে যাওয়ার জন্য সাথে করে ইঞ্জেকশন রাখি, তাই কাজে লেগে গেল। বেবি, তুমি আমাকে মানা করে অনেক বড় ভুল করে ফেলেছো। রাহুলকে কেউ মানা করবে সেটা রাহুল সহ্য করবে না, তাই এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এদিকে নিশা ব্যাগ রেখে গাড়িতে ঢুকতে যাবে, তখন রাহুল ওর পেছনে এসে নিশার পিঠে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। নিশা বলে চিৎকার করে ওঠে। রাহুল রাস্তায় আশেপাশে ভালো করে তাকিয়ে নিশাকে কোলে করে নিজের গাড়িতে এনে বসায়। তারপর গাড়িতে উঠে ড্রাইভিং করে ফার্ম হাউসে আসে। মিনিট খানিক পর নিশা ধীরে ধীরে চোখ খুলল, আর চোখ খুলে দেখে একটা বিছানায়ও শুয়ে আছে। এটা রাহুলের বিছানা। নিশার সামনে তাকিয়ে দেখে রাহুল দাঁড়িয়ে আছে ওর দিকে হেসে তাকে। নিশা রাহুলকে দেখে যেন 440 ভোল্টের শক খায়। হেই বেবি, তুমি উঠে গেছো? আমি তো তোমার জ্ঞান ফেরারই অপেক্ষা করছিলাম। আপনি এখানে? আপনাকে তো ওই শপিংয়ে দেখেছিলাম। আর আমি এখানে কি করছে? এটা কোন জায়গা? রাহুল এগিয়ে আসতে আসতে বলল, এটা আমার ফার্ম হাউস। আমি তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি বেবি। আপনি আমাকে বেবি বলে ডাকছেন কেন? আপনার সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার? আর কেনই নিয়ে এসেছেন আমাকে এখানে? তোমার সাথে ফুর্তি করার জন্য বেবি। যখন থেকে তোমার মতো মেয়েকে শপে দেখেছি তখন থেকে আমি তোমাকে নিজের করব বলে ভেবে ফেলেছি। এই রাহুল যেই মেয়েকে একবার চায় তাকে পেয়েই ছাড়ে। আজ তোমাকে নিজের করে নেব বেবি। তোমার সাথে বলে রাহুল নিশার গালে ছুতে লাগলো। নিশা প্রচন্ড রাগে রাহুলের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয় আর বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে ছুলেন কোন সাহসে? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আমার ব্যাগ কোথায়? নিশা ব্যাগ খুঁজতে লাগলো আর হঠাৎ দেখলো ওর ব্যাগ টেবিলের উপর রাখা। নিশা উঠে ওখানে যেতে যাবে, তখন রাহুল বলল, তুমি এইটুকুর জন্য কষ্ট কেন করছো বেবি? আমি নিয়ে আসছি। বলে রাহুল টেবিলের সামনে গিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে নিশার কাছে আসলো। আর হঠাৎ করে বেডের পাশে যে জলের কাছে জগ ছিল, জল ভর্তি রাহুল তাতে নিশার ফোন ফেলে দেয়। নিশা হয়রান হয়ে যায়। রাহুল, এটা আপনি কি করলেন? আমার ফোন কেন জলে ফেলে দিলেন? আমার অত টাকা দামের ফোনটা। উফ, ফোনটা তো জলে পড়ে গেল। এবার তুমি কি করে পুলিশকে ফোন করবে বেবি? আপনি কেন আমার সাথে এরকম করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনাকে চিনিও না। আমি রাহুল ব্যানার্জি। এবার পরিচয় পেয়ে গেছো? এবার চুপচাপ আমার কাছে নিজেকে দাও। আর একটা বাজে কথা বললে আমি চিৎকার করব। ওহ, তুমি চিৎকার করতে চাও? করো, খুব জোরে চিৎকার করো, কিন্তু কেউ আসবে না তোমাকে এখানে বাঁচাতে। এখানে আশেপাশে কোনো বাড়ি নেই। নিশা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। রাহুল হাসছে। নিশার কোনো লাভ হচ্ছে না দেখে চুপ করতে বাধ্য হলো। বুঝতে পারছে ও খুব বড় ধরনের বিপদে ফেসে গেছে। কোন কুক্ষণে যে এই রাহুলের সাথে ওর শপে দেখা হয়েছিল। দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। বাসায় আমার মম ড্যাড, আমার ছোট ভাই আমার জন্য ওয়েট করছে। আমি বাড়ি ফিরতে দেরি করলে ওরা খুব চিন্তা করবে। রাহুল নিশার গায়ে হাত দিতে দিতে বলল, ছেড়ে তো দেবো তোমাকে, কিন্তু প্রথমে আমার কথা মেনে নাও। আমি আপনার এই নোংরা প্রস্তাব কখনোই মেনে নেব না। আমি ওই টাইপের মেয়ে না, বুঝেছেন? আমি মডার্ন হতে পারি, কিন্তু সেলফ রেসপেক্ট আমার অনেক আছে। তোমার মতো সেলফ রেসপেক্টওয়ালা মেয়েদের আমি জাস্ট সহ্য করতে পারি না। আমি না শুনতে পছন্দ করি না। কোনো মেয়ে আমাকে মানা করবে এটা আমি সহ্য করব না। আমি আজ পর্যন্ত যে মেয়েকে চেয়েছি তাকে পেয়েই ছেড়েছি। তোমাকেও পাবো। মেয়েরা আমার চেহারায় পাগল হয়ে আমাকে ভালোবাসে, আর আমি ওদের ইউজ করে ছুঁড়ে ফেলে দিই। আমার সাথেও তাই হবে। যে মেয়েরা আমার কথা শোনে না তাদের আমি জোর করে নিজের করে নিই, তারপর তাদেরকে একই হাল করি। তুমি ভালোই ভালো মেয়ের মতো আমার কাছে ধরা দাও, না হলে জবরদস্তি করতে হবে। না, আমি করব না। তাহলে ঠিক আছে। বলেই নিশাকে চেপে ধরে শুয়ে দিয়ে নিশার কাছে আসতে লাগলো। নিশা প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি এত বড় সর্বনাশ করব না আমার। না হলে এই নিশা কাউকে মুখ দেখাতে পারবে না।
ও, তোমার নাম নিশা? নাইস নেম। তোমার নাম যতটা সুন্দর তুমি তার থেকে আরো বেশি সুন্দর। তোমাকে আমি পেয়েই ছাড়বো। রাহুল নিশার ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিয়ে আসতে নিশা সর্বশক্তি দিয়ে রাহুলকে ধাক্কা মারে। তারপর নিশা দৌড়ে পালিয়ে যায় রুম থেকে। রাহুলও দৌড়ে ওকে ধরতে যায়। নিশা নিচে এসে তাড়াতাড়ি ড্রয়িং রুমের সোফায় দেখতে পায় তার পেছনে লুকিয়ে পড়ে। রাহুল সিঁড়ি দিয়ে নেমে এসে দেখে কেউ নেই, কিন্তু দরজা তো বন্ধ আছে। রাহুল বুঝে গেল নিশা এখানেই আছে। আমি জানি নিশা বেবি, তুমি এখানেই লুকিয়ে বসে আছো। তো কতক্ষণ লুকিয়ে থাকবে? গিয়ে কোনো লাভ নেই। আমি এই ফার্ম হাউসের কোনা কোনা চিনি, তোমাকে আমি ঠিকই খুঁজে পেয়ে যাব। নিশা এই কথা শুনে আরো বেশি করে ঘাবড়ে গেছে। এদিকে রাহুল তন্ন তন্ন করে এপাশ ওপাশ খুঁজছে। হঠাৎ রাহুলের নজর সোফার দিকে যায়। রাহুল আস্তে আস্তে সোফার পেছনে এগিয়ে যায় আর এসে দেখে নিশা লুকিয়ে বসে আছে। নিশা বেবি, তোমাকে আমি খুঁজে পেয়ে গেলামই তো, এবার কোথায় লুকাবে? নিশা হঠাৎ রাহুলের আওয়াজ শুনে পেছন ফিরে তাকায় আর দেখে রাহুল হেসে দাঁড়িয়ে আছে। নিশা খুব ভয় পেয়ে যায়। রাহুল এসে নিশাকে টেনে তোলে আর কোলে উঠিয়ে নেয়। তারপর ওকে নিয়ে উপরে যেতে লাগে। আমাকে ছাড়ুন, দোহাই আপনার। রাহুল, আমাকে দয়া করে ছেড়ে দিন। এই রাহুল যে মেয়েকে একবার চেয়ে নেয় তাকে ইউজ করেই ছাড়ে। তারপর নিশাকে নিয়ে রুমে এসে নিশাকে বিছানার উপর ফেলে দেয়। আর রাহুল নিশার হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরে আর নিশার ঘাড়ে কিচ করতে থাকে। নিশা কষ্টে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রাহুল কয়েকবার নিশার ঘাড়ে দাঁত দিয়ে কামড়ও বসিয়ে দেয়। নিশা জোরে চিৎকার করছে, কিন্তু রাহুল শুনছে না। কিছুক্ষণ পর রাহুল নিজের উদ্দেশ্য পূরণ করে নিশাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর জামা ঠিক করতে থাকে। নিশা কাঁদতে কাঁদতে একটা চাদর নিয়ে নিজেকে জড়িয়ে নেয়। তারপর রাহুলের দিকে তাকিয়ে বলে, এটা আপনি কি করে ফেললেন আমার সাথে? আমি সবাইকে বলে দেব আপনার কথা। তাই বলে দেবে আমাদের কথা? আগে এটা তো দেখে নাও। বলে রাহুল লুকোনো জায়গা থেকে মোবাইল বের করে একটা ভিডিও নিশাকে দেখালো। নিশা দেখে চমকে উঠেছে। ভিডিওতে রাহুল নিশার সাথে কি করেছে সেই ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওতে রাহুলের মুখ সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নিশার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এই মোবাইলটা আগেই লুকিয়ে রেখেছিলাম ভিডিও করতে। তুমি যদি কাউকে আমার ব্যাপারে বলো অথবা পুলিশকে কিছু জানাও, তাহলে আমি এই ভিডিওটা পুরো ইন্টারনেটে ছেড়ে দেব। তারপর কি হবে জানো তো? তোমার সাথে সাথে তোমার পরিবারেরও বদনাম হবে। সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না। না প্লিজ, আপনি এই ভিডিওটা ইন্টারনেটে দেবেন না। আমি কাউকে কিচ্ছু বলবো না। নিশা বেবি, এবার তুমি যাও এখান থেকে। তোমার চ্যাপ্টার শেষ। আর ভুল করেও কখনো কারোর কাছে বলবে না আমি তোমার সাথে কি করেছি। যাও এখন। নিশা চাদর সরিয়ে চোখের জল মুছে আস্তে আস্তে উঠে বিছানা থেকে নেমে ধীরে ধীরে বের হয়ে যায় সেখান থেকে। তারপর ফার্ম হাউস থেকে চলে যায়। এরপর মিলি, তোমার পালা। সন্ধ্যা 7:30টার পরে রাহুল মিলিকে ফোন করলো। মিলি রুমে বসেছিল। রাহুলের ফোন আসাতে ফোন রিসিভ করলো। হ্যালো রাহুল, বলো। কি করছো তুমি মিলি বেবি? কিছু না, এই রুমে বসেছিলাম। তুমি এখনো কি তোমার বৌদির জন্য আপসেট হয়ে আছো? তুমি তোমার বৌদিকে ক্ষমা করে দাও। তুমি মহান হতে পারো, কিন্তু আমি নয়। আমি বৌদিকে কোনো দিনও ক্ষমা করব না। বৌদিকে আমি ঘৃণা করি। আই হেট হার। ও আজ যেভাবে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে, তার জন্য ওকে ক্ষমা করাই যায় না। তুমি আর ওকে ক্ষমা করার কথা বলবে না। এদিকে রাহুল মুস্কি মুস্কি শয়তানি হাসছে। ঠিক আছে মিলি বেবি, আমি আর এসব বলে তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আমি যে জন্য তোমাকে ফোন করেছি সেটা বলি। কি জন্য? মিলি, আজকে আমি তোমাকে নিয়ে নাইট ক্লাবে যেতে চাই, পার্টি করতে। এতে আমাদের দুজনের মুডই ভালো হয়ে যাবে। তুমি রাত 9টায় রেডি হয়ে নাইট ক্লাবে চলে আসবে, কেমন? আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আসবে। কি? রাতে নাইট ক্লাব যেতে হবে আর ওয়েস্টার্ন ড্রেস পরে? সরি রাহুল, আমি যেতে পারবো না। আমার মা যদি জানতে পারে যে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে অত রাতে পার্টিতে যাচ্ছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি মাকে চেনো না, আমার মা খুব রাগী। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে নাইট ক্লাবে আসতেই হবে। আমি ওয়েট করে থাকবো। তুমি বাড়িতে কিভাবে ম্যানেজ করবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে আসতেই হবে। আচ্ছা, তুমি যদি না জানিয়ে আসো তাহলে তো তোমার মা জানতে পারবে না। মানে তুমি তোমার বাড়িতে কাউকে না জানিয়ে লুকিয়ে চলে আসবে, তাহলে কেউ তোমাকে আটকাতেও পারবে না। কিন্তু যদি পরে জানতে পারে? কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি টেনশন করো না। তুমি শুধু রাত 9টায় ওয়েস্টার্ন ড্রেস পরে নাইট ক্লাবে চলে আসো। আমি ওখানে তোমার জন্য ওয়েট করে থাকবো। ঠিক আছে, কিন্তু তোমার হাত তো কেটে গেছে। এখন কি এই অবস্থায় পার্টিতে যাওয়া ঠিক হবে? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমার হাতের ব্যথা এখন অনেকটা সেরে গেছে। আর তাছাড়া আমার ওখানে গিয়ে শুধু এনজয় করেই চলে আসবো। ঠিক আছে, বাই। বাই।
রাখছি বলেই ফোন কেটে দিল। এদিকে রাহুল হাসছে আর বলছে, মিলি, তোমার ধারণাও নেই আমি পার্টিতে তোমার সাথে কি করতে চলেছি। আজকে তোমাকে আমার করেই ছাড়বো, তারপর তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেব। রাতে মিলি সবার সাথে চুপচাপ ডিনার করে নিয়ে রুমে চলে গেল রেডি হতে। স্নেহার কেমন যেন অদ্ভুত লাগছে। মিলি একটাও কথা বলেনি, চুপচাপ খেয়ে উঠে গেছে। এখনো মনে হয় তার উপর রেগে আছে। সবাই খেয়ে রুমে চলে গেল ঘুমাতে। মিলি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে নিল, তারপর আয়নায় দাঁড়িয়ে সাজগোজ করলো। সাজগোজ কমপ্লিট হতেই তখনই রাহুলের ফোন আসলো। মিলি ফোন রিসিভ করতেই রাহুল বলল, মিলি বেবি, তুমি কোথায়? রেডি হয়েছো?